হ্যালো, আমি রিকু। পাইথন প্রোগ্রামিং প্লেলিস্টের দ্বিতীয় পার্টে তোমাদের স্বাগত। এই পার্টে থাকবে ফাইল কম্পাইলেশনের ব্যাপারে অনেক কিছু, ভেরিয়েবলস ডেটা টাইপ, কমেন্ট এবং প্রিন্ট স্টেটমেন্টের ব্যাপারে অনেক কিছু। তো শুরু করা যাক পাইথন প্রোগ্রামিং। প্রথমেই যেটা বলেছিলাম আগে ভিডিও, যে তোমাদেরকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবো, একটা প্র্যাকটিস নাম দিলাম। প্র্যাকটিস নাম দিয়ে এই ফোল্ডারটাকে ভিএস কোডে ওপেন করতে হবে। তো তার জন্য ভিএস কোডকে আগে ডাবল ক্লিক করে ওপেন করবে। এগুলো দেখানোই আছে আগের ভিডিও, তাও একবার। ভিএস কোড ওপেন হওয়ার পর তোমাদের এগুলো কিছু আপাতত দেখাবে না, তোমাদের ওয়েলকাম মেসেজ দেখাবে। আর যদি তোমাদের ফোল্ডারটা আগেই খোলা থাকে এখানে, তাহলে তোমাদের আগে সেই ফোল্ডারটাই দেখাবে। এবার আমার ওই ফোল্ডারটা খোলা নেই, তাই আমি ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার বলে এখানে একটা অপশন আছে, সেটা করবো। আর অটো সেভ অপশনটা কিন্তু সবসময় অন রাখবে। তাতে কি হবে, তাতে অটোমেটিক তুমি যা যা লিখবে সেটা কিন্তু সেভ হতে থাকবে। না হলে তোমাকে বারবার কন্ট্রোল এস দাবিয়ে দাবিয়ে সেভ করতে হবে। তা ওপেন ফোল্ডারটা দাবালাম, দাবিয়ে এখানে ডেস্কটপ। ডেস্কটপের মধ্যে আমি যে প্র্যাকটিস ফোল্ডারটা বানিয়েছিলাম সেটাকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার, তা ফোল্ডারটা খুললো। এবার আগের মতো এটাকে এই যে ট্রাস্ট করে দেবে। করে দেওয়ার পর তারপরে এই যে প্র্যাকটিস ফোল্ডারের পাশেই দেখবে এই যে নিউ ফাইল অপশনটা আছে, এটাই ক্লিক করবে। করে যেরকম আগে দেখিয়েছিলাম মেন ডট পাই লিখে এন্টার মারবে। তাহলে কি হবে, এটা তোমার একটা ফাইল তৈরি হবে। এবার প্রথম দিন যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে প্রিন্ট স্টেটমেন্ট। এই প্রিন্ট স্টেটমেন্টে কিছুই না, এখানে একটা পাইথন প্রিন্ট স্টেটমেন্ট, যেটাই নাকি তোমার পাইথনে যাবতীয় জিনিসকে আউটপুটে আমরা দেখতে পারি। এবার প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এখানে লিখে তুমি এইটা দিয়েও এখানে রান করতে পারো। দেখো একদম কোনায় আছে এই জিনিসটা। এবার এটা দিয়ে রান্না করে আমি কন্ট্রোল ব্যাকটিক, কিবোর্ডে দেখবে কন্ট্রোল টিপে একের পাশে যেটা আছে একটা ব্যাকটিক আছে, সেটাকে ওপেন করবে। ওপেন করলে এরকম এখানে টার্মিনাল খুলবে, এই যেরকম টার্মিনাল লেখাটা আসবে। এটাকে একটু বড় করে নিয়ে এখানে দেখবে ফোল্ডারটা তুমি যেখানে কাজ করছো সেখানে অটোমেটিক ধরে নিয়েছে যে ফোল্ডারে তুমি কাজ করছো। এবার এই ফোল্ডারে তোমাকে লিখতে হবে এখানে পাইথন স্পেস মেন ডট পিওয়াই। এটা লিখলে এন্টার দাবালে দেখো এখানে অটোমেটিক এই আনসারটা চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড। তাই লিখেছি আমি প্রিন্ট স্টেটমেন্ট হ্যালো ওয়ার্ল্ড। এটা হয়ে গেল প্রিন্ট স্টেটমেন্ট। কিন্তু প্রিন্ট স্টেটমেন্টের আরো যাবতীয় অনেক কিছু আছে। যেমন সাপোজ আমি প্রিন্ট করছি হ্যালো ওয়ার্ল্ড, তার সাথে সাথে আমি এখানে এই যে এই জায়গাটায়, ভালো করে যদি দেখতে না পারো তাহলে প্লাস করে দিচ্ছি। হুম। এবার এখানে দেখবে এই জায়গাটায় একটা সিঙ্গেল কোটের পর কমা দিয়ে আমি যদি আরেকটা সিঙ্গেল কোটে লিখি এরকম কলকাতা, তাহলে এইটা কি হবে যদি আমি প্রিন্ট করি। দেখো এখানে আমি পাইথন মেন ডট পাইটাকে রান করলে হ্যালো ওয়ার্ল্ড স্পেস দিয়ে একটা কলকাতা আসছে। তাহলে কমা দিলে আমরা কি করতে পারি, দুটো টেক্সটকে প্রিন্ট করতে পারি পাশাপাশি, কিন্তু ওটা একটা স্পেস সেপারেটেড হয়। ঠিক আছে, তাহলে একটা প্রিন্ট স্টেটমেন্টে আমরা কমা দিয়ে এরকম বিভিন্ন আরো জিনিসকে প্রিন্ট করতে পারি। এবার হ্যাঁ, এটার সাথে সাথে আমরা নিচে এন্টার দাবিয়ে আরো প্রিন্ট স্টেটমেন্ট কিন্তু লিখতেই পারি এখানে। সাপোজ আমি এখানে লিখলাম প্র্যাকটিস বলে, ঠিক আছে। তাহলে এই যে এই জিনিসটাও আমি যদি এখানে প্রিন্ট করি চলে আসবে। কিন্তু একটা জিনিস ফলো করো, প্রিন্ট স্টেটমেন্ট যখন আমি আরেকটা লিখলাম তখন এই প্র্যাকটিস কথাটা নিচে আসলো, উপরে তো আসলো না। এটা উপরে আসে না, যতবার তুমি প্রিন্ট স্টেটমেন্ট লিখবে ততবার এটা নিচে নিচে প্রিন্ট হবে। তা এই হচ্ছে তোমার প্রিন্ট স্টেটমেন্টের ব্যাপার। আরো প্রিন্ট স্টেটমেন্টের ব্যাপারে যাবতীয় আরো অনেক কিছু আছে। যেমন প্রথম জিনিস হচ্ছে, এটা তো হলো আমাদের সিম্পল প্রিন্ট স্টেটমেন্টের ব্যাপারে কি কি হয়। এবার প্রিন্ট স্টেটমেন্টেরই ভেতরে অনেক অ্যাট্রিবিউটস এবং তোমার ফাংশনস এর মানে কি বলবো, এটা একটা ভেরি ইয়ে হয়, মানে অনেক রকমের তোমার জিনিস হয় যেগুলো নাকি আমরা ইউজ করে সুবিধা পাই। এবার সেগুলো কি, সেগুলো হচ্ছে অ্যাট্রিবিউটই বলতে পারো। সাপোজ ধরে নাও আমি এখানে দিলাম অ্যাপেল, তারপরে এখানে কমা দিয়ে লিখলাম সিঙ্গেল কোটে ব্যানানা, আর তারপরে লিখলাম আমি এখানে চেরি। এবার এইগুলোকে আমি যদি এখানে প্রিন্ট করে দেখি তাহলে কি আসছে, তাহলে সবই পাশাপাশি আসছে কিন্তু স্পেস সেপারেটেড, যেটা আগেও দেখালাম। এখানে লাস্টে তুমি যদি কমা দিয়ে এসিপি এই কথাটা লিখে ইকুয়ালস টু দিয়ে সিঙ্গেল কোটে তুমি যদি ড্যাশ দাও একটা, তাহলে তুমি দেখবে এই সেপ কথাটার মানে হচ্ছে সেপারেটার। তুমি যে প্রিন্ট করবে এই অ্যাপেল বানানা চেরি, এটা যে সেপারেট হচ্ছে সবকটা, এটা কি দিয়ে সেপারেট হচ্ছে, স্পেস দিয়ে।
কিন্তু এসিপি তে আমি যদি সিঙ্গেল কোটে কিছু একটা ড্যাশ দিয়ে লিখি, তাহলে দেখবে এটা সেপারেট হচ্ছে, দেখো এখানে ড্যাশ দিয়ে দিয়েই সেপারেট হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে আমি যদি এখানে ড্যাশ না দিয়ে কিছু না দিই, তার মানে সিঙ্গেল কোটের ভেতর যদি কিছু না দিই, তাহলে দেখবে এটা কিছু দিয়েই সেপারেট হবে না, কিন্তু সবকটা একসাথে জুড়ে যাবে। এই যে এখানে আউটপুট স্ক্রিনেই আছে, ঠিক আছে? তাহলে সেপারেটরে তুমি যে কোনো কিছু দিতে পারো, স্পেস দিতে পারো, ড্যাশ স্পেস, তারপরে আমি @, দিতে পারি, এগুলো দিতে পারি, তাহলে সেটা দিয়েই কিন্তু সেপারেট হবে। দেখো ড্যাশ স্পেস @, আবার ড্যাশ স্পেস @, এরকম করে করেই কিন্তু এটা সেপারেট হয়, ঠিক আছে? স্টার দিয়ে সেপারেট করতে পারো, যে কোনো কিছু দিয়ে সেপারেট করা যায়। এটা জাস্ট ভিউ এর জন্য। তোমাকে যদি প্রিন্ট স্টেটমেন্টটাকে একটু ভালো করে দেখতে হয়, বা কোনো ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে এসিপির মানে কি, সেটা হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, এরকমই এসিপির মতো আরেকটাও আছে, সেটা হচ্ছে তোমার এন্ড। এন্ড স্টেটমেন্ট কি করে? এন্ড স্টেটমেন্ট করে দেখার জন্য আমি একটা কাজ করব, আমি এখানে লিখবো প্রিন্ট, ব্র্যাকেট দিয়ে সিঙ্গেল কোটে লিখবো হ্যালো আই অ্যাম ফ্রম, লিখে তারপরে এখানে আমি কলকাতা কথাটা লিখবো, কিন্তু আমি চাইছি যে এটা নিচের লাইনে সাপোজ আমি লিখেছি প্রিন্ট, এখানে সিঙ্গেল কোটে কলকাতা লিখেছি। এবার এই জিনিসটা যদি আমি এখানে নিচে প্রিন্ট করে দেখি, তাহলে যথারীতি যেটা আগে বললাম, হ্যালো আই এম ফ্রমটাকে উপরে আসবে আর কলকাতা কথাটা নিচে আসবে। কিন্তু এই দুটোকে প্রিন্ট স্টেটমেন্ট যতই আমার নিচে নিচে দুটো আলাদা থাক, আমি চাইছি এটা যেন পাশাপাশি আসে। তখন আমি কি করব? তখন এটার জন্য এই লাস্টে সেপারেটরের মতনই এখানে একটা এন্ড বলে একটা স্টেটমেন্ট হয়। স্টেটমেন্ট ঠিক না, এন্ড বলে একটা কথা হয়। এন্ড ইকুয়ালস টু, আমি যদি এখানে লিখি যে একটা স্পেস, ঠিক আছে? ধরে নাও আমি এখানে একটা স্পেস দিলাম, এবার এটাই কি হবে, এটাই দেখবে যে এখন আর কলকাতাটা তোমার নিচে নেই, এটা কি হয়ে গেছে, পাশাপাশি চলে এসেছে। আর কলকাতাটা ফ্রম এর থেকে দেখো এই জায়গাটা কি দিয়ে সেপারেট হয়েছে, একটা স্পেস দিয়ে। কেন? বিকজ আমি এন্ড ইকুয়ালস টু স্পেস দিয়েছি। এন্ড ইকুয়ালস টু যদি আমি কিছু না দিই, স্পেসও না দিই, তাহলে রান করলে দেখো ফ্রম আর কলকাতাটা একসাথে হয়ে গেছে। এটা হচ্ছে একটা ব্যাপার। তা এন্ড কথাটা লিখলে যতই প্রিন্ট নিচে নিচে থাকুক না কেন, এটা কিন্তু পাশাপাশি চলে আসে, মানে যেটাই তুমি এন্ড লিখেছো তার নিচে যেটা থাকবে সেটা পাশাপাশি চলে আসবে। কিন্তু আমি যদি এখানে কোনো একটা প্রিন্ট স্টেটমেন্ট দিই, প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে আমি এখানে লিখলাম যে সাপোজ ওয়েস্ট বেঙ্গল, এই কথাটা, এটা কিন্তু নিচে নিচেই আসবে, এটা কিন্তু পাশাপাশি আসবে না। কেন? বিকজ আমি কলকাতার পরে ইয়ে দিইনি, এন্ড কথাটা দিইনি। এন্ড কথাটা দেওয়ার মানেই হচ্ছে পাশাপাশি আমি করতে চাই। তাহলে এই গেল হচ্ছে আমাদের সেপারেটর এবং তোমার এন্ড। এবার এরপরে আরো অনেক কিছু হয়, যেমন সাপোজ ধরে নাও আমি একটা টেক্সট লিখছি, একই লাইনে আমি প্রিন্ট স্টেটমেন্ট বারবার ইউজ করব না, তা আমি এখানেই এই লাইনে এন্ডও দিতে চাইছি না, কিন্তু আমি দিতে চাইছি হ্যালো আই এম ফ্রম কলকাতা। এবার এই কলকাতা যে কথাটা লিখলাম, এই কথাটা আমি নিচের লাইনে চাই। এবার আমি যদি এটা দেখি প্রিন্ট করে, যথারীতি এটা পাশাপাশি আসবে, বিকজ প্রিন্ট স্টেটমেন্টে এরকম লেখা আছে। তা ফ্রম এর পরে আমি যদি একটা ব্যাক স্ল্যাশটা আসবে, দেখবে তোমাদের এন্টারের উপরে কোথাও একটা আসবে এরকম একটা সাইন, ঠিক এইরকম একটা সাইন। এই ব্যাকস্ল্যাশ এইটা যদি তুমি লেখো, দেখো একটুখানি অন্যরকম দেখতেও হয়ে গেছে এটা। এই যে ব্যাকস্ল্যাশ এনটা, এই ব্যাকস্ল্যাশ এনে কি হয়, ব্যাকস্ল্যাশ এনে তোমার এটা মানে হচ্ছে নেক্সট লাইনে অটোমেটিক চলে যায়। এটাকে এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার বলে, ঠিক আছে? তা আমি যদি এখানে এরকম ব্যাকস্ল্যাশ কলকাতা লিখি, তাহলে ও অটোমেটিক বুঝে যাবে যে আমাকে হ্যালো আই এম ফ্রমটাকে উপরে লিখতে হবে, তারপরে আমাকে কলকাতাটাকে প্রিন্ট করতে হবে। ব্যাকস্ল্যাশ মানে হচ্ছে নিচের লাইনে অটোমেটিক চলে যায়। এটা উইদাউট এনি ওই সেপারেটার বা এটা না দিয়ে বা নতুন একটা প্রিন্ট স্টেটমেন্ট না দিয়েও আমি কি করতে পারি, নিচের লাইনে করতে পারি। এরকম ব্যাকস্ল্যাশ কিন্তু বারবারও দেওয়া যায়। সাপোজ আই হ্যালো, হ্যালো লিখলাম, হ্যালোর পরে তারপরে ব্যাকস্ল্যাশ দিলাম, তাহলে হ্যালো, তারপরে নিচে আসবে আই এম ফ্রম, তারপরে আসবে কলকাতা। এই যে দেখুন লাস্টের লাইনে এখানটায় প্রিন্ট হয়েছে, ঠিক আছে? তাহলে এই ব্যাকস্ল্যাশ হলো একটা জিনিস, এসকেপ সিকোয়েন্স। আবার এরকমই ব্যাকস্ল্যাশ ও একটা আছে। সাপোজ আমি লিখলাম হ্যালো আই এম ফ্রম ব্যাকস্ল্যাশ কলকাতা। ব্যাকস্ল্যাশ মানে হচ্ছে তোমরা যদি এমনিতে সাপোজ আমি এখানে লিখছি, কিছু লিখছি না, এখানে লিখলাম যে ট্যাব দাবালাম। ট্যাব, দেখো কিবোর্ডে ট্যাব আছে, ট্যাব দাবালে কি হয়, অটোমেটিক একটা স্পেস, বেশ বড় সড়ো স্পেস দিচ্ছে ও, ঠিক আছে? তা এইটাই এখানে ব্যাকস্ল্যাশ মানে হচ্ছে একটা বড় সড়ো স্পেস। তাহলে হ্যালো আই এম ফ্রম, তারপরে একটা বড় সড়ো স্পেস দিয়ে কলকাতা কথাটা আসবে।
কিন্তু কিছু কি আসলো এখানে? না, সেরকম কিছু আসলো না। তাহলে একটা কাজ করি, আরেকটা ব্যাকস্ল্যাশ টি দিই, তাতে যদি আসে। হ্যাঁ, দেখো, দুটো ব্যাকস্ল্যাশ টি দেওয়াতে দেখো একটা বড় সড়ো এখানে স্পেস চলে এসেছে। ঠিক আছে, তার মানে কি, ওই দুটো ট্যাব স্পেস দিয়ে আমি কলকাতাকে লিখেছি এখানে। ঠিক আছে, তাহলে ব্যাকস্ল্যাশ টি ব্যাকস্ল্যাশ এন, এটা হলো এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার, যেটা নাকি আমরা ইউজ করতে পারি, অনেক পারপাসে ইউজ করতে পারি। যখন স্ট্রিং করবে বা যখন টেক্সটের সাথে কাজ করি, তখন আমরা এটাকে ইউজ করব। ঠিক আছে, এই তো হলো প্রিন্ট স্টেটমেন্ট। প্রিন্ট স্টেটমেন্টটা মোস্টলি আমাদের কাজে লাগবে যে দেখার জন্য যে কিরম টাইপের আমরা আউটপুট দেখতে পাচ্ছি একটা প্রোগ্রাম থেকে। ঠিক আছে, এবার হচ্ছে সাপোজ একটা কন্টেনারের কথা বলি, যে ভেরিয়েবলস কাকে বলে। এই যে ভেরিয়েবলস, এই কথাটা কাকে বলে, এই জিনিসটা তোমরা অঙ্কে করেছো অনেক সময়। এবার ধরে নাও আমি একটা অঙ্ক করছি, সেই অঙ্কটায় আমি এখানে তোমাদেরকে পেনটেই দেখাচ্ছি। সাপোজ একটা কন্টেনার আছে এরকম। ঠিক আছে, এই কন্টেনারের মধ্যে কি থাকে, অনেক অবজেক্টস থাকে। ধরো না এখানে একটা এরকম এইটা আছে, তারপরে এখানে এইটা আছে, এগুলো আছে। তার মানে একটা কন্টেনারের ভেতর কিছু ভ্যালু স্টোর থাকে। ইভেন অঙ্কেও তাই, তুমি যখন অঙ্ক করেছো তখন তুমি নেও যে এক্স ইকুয়ালস টু 10, তারপরে ওয়াই ইকুয়ালস টু 20, এরকম জিনিসটা নেও তো। এবার নিয়ে তারপরে জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। এবার এই এক্স ওয়াই জেড এটা কি? এটা হচ্ছে একটা ভেরিয়েবল যেটার মধ্যে তুমি একটা 10 ভ্যালুটা স্টোর করো। তাই এখানেও প্রোগ্রামিং এ আমাদের এই ভেরিয়েবলস সম্পর্কে জানতে হয়, বা ভেরিয়েবলস আমাদেরকে নিতে হয় কিছুকে স্টোর রাখতে গেলে। এবার এটা বুঝতে পারলে। এবার সাপোজ আমি আবার ভিএস কোডে ফেরত যাই, এখানে ভেরিয়েবলস কি করে নেয়। তা ভেরিয়েবলস এ আমি বিভিন্ন রকমের ডেটা স্টোর করতে পারি। এবার সেই ডেটা স্টোরটা করতে গেলে আমাকে জানতে হবে যে কত রকমের ডেটা টাইপ হয়, যে ডেটাটা কিরম টাইপের। তার আগে বলি যে ভেরিয়েবলস কি করে বানায়। সাপোজ আমি যেটা নিলাম যে এক্স ইকুয়ালস টু সাপোজ 10, আমি কথাটা লিখলাম, এন্টার দাবালাম। আবার ওয়াই ইকুয়ালস টু 20 দাবালাম। ঠিক আছে, আবার নিচে করলাম জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, এরকম লিখলাম। এটা তুমি করেছো। এবার এটার থেকে যথারীতি এটাই আনসার আসবে কত, 30। এবার এই 30 আনসারটাকে আমাকে যদি আউটপুটে দেখতে হয়, তাহলে আমি কি করে দেখবো? আমি যথারীতি প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করব। প্রিন্ট স্টেটমেন্টে আমি এরকম ডাইরেক্ট 30 কথাটা এখানে না লিখে আমি এখানে লিখবো যে জেড। কেন? আমি তো এখানে সিঙ্গেল কোটে দিলাম না যে সিঙ্গেল কোটে জেড। ঠিক আছে, যদি আমি ধরে নাও এই সিঙ্গেল কোটে জেড দিলাম, তাহলে আমি আনসারে দেখলাম এখানে কি আসছে, আমার কাছে জেডই কথাটা আসছে। কিন্তু আমার তো জেড প্রিন্ট করে লাভ নেই। আমার প্রিন্ট কি করতে হবে, আমাকে প্রিন্ট করতে হবে যে জেড এর ভ্যালু কি আছে। সাপোজ এক্স এর ভেতর কি আছে, ওয়াই এর ভেতর কি আছে, সেটাকে প্লাস করে কি আনসার আসছে, সেটা আমার জেড এর ভেতরে স্টোরড আছে। সেই জেডটাকে আমাকে প্রিন্ট স্টেটমেন্টে দেখতে হবে। তাহলে আমি এখানে সিঙ্গেল কোটে জেডটাকে না দিয়ে আমি এমনি জেডটাকে লিখে দেবো। বিকজ এইটাকে আমরা বলছি যে ভেরিয়েবল কেও আমরা এরকম প্রিন্ট স্টেটমেন্টে প্রিন্ট করতে পারি। এবার এক্স আছে 10, ওয়াই আছে 20, প্লাস হয়ে 30 আসবে, সেটা জেড এর ভেতর যাবে। আর প্রিন্ট করছি আমি জেড কে। তার মানে এই ক্ষেত্রে আমি যদি পাইথন ফাইলটা রান করি, এবার আমাকে দেখাচ্ছে আনসারে 30। বিকজ এই জেড এর ভেতর যে ভ্যালুটা স্টোরড আছে সেটা হচ্ছে 30, সেটাই এখানে আমাকে দেখাচ্ছে। তাই এই হচ্ছে আমাদের ভেরিয়েবলস। এবার ভেরিয়েবলস এর অনেক রকমের হয়। সাপোজ আমি এটা লিখলাম একটা, সাপোজ এখানে আমি এক্স ইকুয়ালস টু সিঙ্গেল কোটে আমি লিখলাম যে আর আই কে ইউ রিকু। ঠিক আছে, তা এখানে আমি এই যে এইটা লিখলাম সিঙ্গেল কোটে কিছু লেখা, বা ডবল কোটে যদি কিছু লেখা, এরকম ডবল কোট। ঠিক আছে, তা এইখানে ডাবল কোট আর সিঙ্গেল কোট কোনো ম্যাটার করে না, এর দুটোকেই, দুটোর মানেই হচ্ছে এটা একটা টেক্সট। এবার টেক্সট মানে হচ্ছে একটা টেক্সট এই এক্স এর ভেতরে স্টোরড আছে। তাহলে আমি যদি বলি যে ওয়াই ইকুয়ালস টু আরেকটা সিঙ্গেল কোটে আমি নিই এখানে যে সাবস্ক্রাইব বলে। ঠিক আছে, তা এবার এই সাবস্ক্রাইব কথাটা আর এই রিকু কথাটা আছে। এবার এখানে একটা কাজ করি, রিকু না লিখে লিখি কোডিং রিকু। এবার কোডিং রিকু লিখে এই দুটোকে আমি জেড এর ভেতরে যদি আমি করি এক্স প্লাস ওয়াই, তাহলে কি হবে? তাহলে এবার প্রিন্ট করছি আমি জেড কে, তাহলে তোমরা জানো এটা থেকে কি আসবে, কোডিং রিকুর সাথে সাবস্ক্রাইবটা জুড়ে যাবে, তাহলে কি হবে, কোডিং রিকু সাবস্ক্রাইব। এবার এখানে রিকুর পরে একটা স্পেস না দিলে একসাথে রিকুর পরেই একদম সাবস্ক্রাইব কথাটা চলে আসবে, একটা স্পেস দিয়েও আসবে না। তাই আমি দিলাম এটা, দেখা যাক এবার কি হয়। তাই এসছে কোডিং রিভিউ সাবস্ক্রাইব। তার মানে এই দুটো ভেরিয়েবল কি আছে, টেক্সট আছে, টেক্সটের সাথে টেক্সট অ্যাডিশন হয়ে তোমার এটা আনসার আসছে। এটাকে বলা হয় টেক্সট কনক্যাটিনেশন। কনক্যাটিনেশন মানে হচ্ছে টেক্সটকে জুড়ে দেয় একটা টেক্সটের সাথে। সেটা কার ভেতরে স্টোর হচ্ছে, জেড।
তাহলে এই হচ্ছে ভেরিয়েবলের ব্যাপারে যাবতীয়। এবার ভেরিয়েবল শুধু বানালেই হলো না, ভেরিয়েবলের ডেটা টাইপটাকে আমাকে জানতে হবে। ভেরিয়েবলটা কি টাইপের, তার ডেটা টাইপ কত রকমের হয়, ডেটা টাইপ অনেক রকমের হয়, বিকজ আর ওর মধ্যে ইউজফুল জিনিস কি কি সেগুলো আমাদেরকে জানতে হবে। তার ডেটা টাইপের মধ্যে আমার যেটা প্রথম আসে সেটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। এবার ইন্টিজার কথাটার এটার মানে কি? ইন্টিজার কথাটার মানে হচ্ছে যে এটা একটা তোমার নাম্বার, ঠিক আছে? তাই এটা একটা নাম্বার হল। তার নাম্বার তো অনেক রকমের হয়, নাম্বার হয় 10, তারপরে 999, তারপরে ইনফিনিটি অব্দিও যেতে পারে, ঠিক আছে? আবার নাম্বার তো 8.2 বা 5.5 এগুলোও হয়। তাহলে এইগুলোর মধ্যে ইন্টিজার যেগুলো সেগুলো হচ্ছে শুধু 10, 999 এগুলো। 8.2, 5.5 এগুলো কিন্তু কোনো ইন্টিজার নয়। সবসময় মাথায় রাখবে, ইন্টিজারে ডেসিমাল পয়েন্ট হয় না। ডেসিমাল পয়েন্টের যে নাম্বার গুলো সেগুলো কিন্তু হয় না ক্রস, ঠিক আছে? এখানে এটা হলো একটা। তারপরে আরেকটা আছে যেটা হচ্ছে ফ্লোট বলা হয় এখানে, ফ্লোট। এবার ফ্লোট মানে কি? এটাও একটা নাম্বার। এবার বলো যে ফ্লোট মানে নাম্বারের ইন্টিজার নয়, এটা হচ্ছে 5.5, কেউ যদি নেয় 3.5, পয়েন্টের যে কোনো নাম্বার, বা আমি যদি বলি যে 10.0, এটাও কিন্তু একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। যদিও 10.0 মানে 10, কিন্তু আমি যেহেতু 0.0 লিখেছি, তাই জন্য এটা ফ্লোট পয়েন্ট নাম্বার, কিন্তু আমার এটা ও নিজের থেকে ধরে নেবে, ঠিক আছে? তাহলে এটা হলো আমার একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। আবার আমি আগেই দেখিয়েছি যে টেক্সট, টেক্সটকে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলা হয় স্ট্রিং, ঠিক আছে? এই স্ট্রিংটাকে কি বলা হয়? টেক্সট। টেক্সটের মধ্যে কিরম করে লেখে? সব সিঙ্গেল কোটের মধ্যে বা ডাবল কোটের মধ্যে লেখা হয় আমাদের। এবার কিরকম ব্যাপারটা, সিঙ্গেল কোটের মধ্যে যদি তুমি লেখো, তাহলে আমি এরকম যেরকম আগে লিখেছি হ্যালো, আই এম রিকু, এরকম লিখেছি, তাই এটা হচ্ছে টেক্সট। এবার টেক্সটের মধ্যেই যাবতীয় কিন্তু আমরা টেক্সট নিতে পারি। হ্যাঁ, এটার মধ্যে অবশ্যই নাম্বারও নেওয়া যায়, ঠিক আছে? আমি যদি এরকম নিই যে সিঙ্গেল কোটে এরকম 20, তাহলেও কিন্তু এটা পসিবল, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু সেই ক্ষেত্রে নাম্বার হবে না, সেই ক্ষেত্রে এটা একটা টেক্সট হবে, যেটার মধ্যে টেক্সটের মধ্যে কি বাইন্ডেড আছে, টেক্সটের মধ্যে বাইন্ডেড আছে একটা নাম্বার, তাই কিন্তু এটা টেক্সট, ঠিক আছে? তাই এটা গেল আমাদের স্ট্রিং। এবার স্ট্রিং এর পরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বুলিয়ান টাইপ। বুল, বুল এর ফুল ফর্ম হচ্ছে বুলিয়ান, BOOLEAN। এবার এইটা ক্রিয়েট করেছে একজন সায়েন্টিস্ট যার নাম নাকি জর্জ বুল। এবার এই জর্জ বুল নামক যে সায়েন্টিস্টটা, এ ডিসকভার করেছে যে দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান। তোমরা বাইনারি নাম্বার সিস্টেম জানো, যে বাইনারি নাম্বার সিস্টেমে একমাত্র জিরো অ্যান্ড ওয়ানই হয়, এর বাইরে কিন্তু হয় না। জিরো অ্যান্ড ওয়ান মানে ও বলেছে একদিক থেকে যে এটা আমি লিখতে পারি ফলস অথবা ট্রু। এবার ট্রু আর ফলসটা এখানে বড় হাতের লেখা হয়, মানে টিটা বড় হাতের আর এফটা বড় হাতের, ঠিক আছে? তাই জন্যই অটোমেটিক দেখো এখানে ব্লুতে দেখে ও বুঝে গেছে যেটা ব্লুতে আছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার বুলিয়ান ডেটা টাইপ। এবার বুলিয়ান ডেটা টাইপের জায়গায় আরো অনেক কিছু হয়, যেমন আমাদের যদি কিছু না নিতে হয়, সাপোজ আমি কিছু নিতে চাইছি না, আমি ব্ল্যাঙ্ক নিতে চাইছি, তা ব্ল্যাঙ্ক না নিয়ে আমি ভেরিয়েবলের ভেতর এরকম নান কথাটা নিতে পারি। এর জন্য নান, NONE, এনটা বড় হাতে। এর মানে হচ্ছে এর ভেতর কিছুই নেই, এ একটা মেমোরি অ্যালোকেট করে রেখে দিয়েছে, এ একটা আছে কিছু। এবার কি আছে কেউ জানে না। এবার কেউ জানে না মানে কিছুই নেই অ্যাকচুয়ালি, এটা এটা আমি রেখে দিয়েছি একটা, তা এ ইকুয়ালস টু নান মানে হচ্ছে এটার ভেতরে কিছু নেই। এবার এই কটা ডেটা টাইপ বাদে এখানে আরো, এখানে না মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আরো অনেক ডেটা টাইপ হয়, যেমন লং বলে একটা ডেটা টাইপ হয়। এই লং মানে হচ্ছে যখন আমরা ইন্টিজার নিই, ইন্টিজারে কিন্তু আমরা ছোট নাম্বার নিতে পারি, মানে এই এতটা অব্দি ধরে নাও নিতে পারবো। কিন্তু যখন আমাদের সাপোজ ফোন নাম্বার নিতে হয়, সাপোজ এরকম কিছু একটা ফোন নাম্বার, 10 ডিজিটের ফোন নাম্বার বা আরো বড় নাম্বার নিতে হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে লং ইউজ করি। কিন্তু এখানে পাইথনে লং কথাটা হয় না, এখানে ইন্টিজারেই যত যা হয়, ঠিক আছে? কিন্তু অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লং হয়। আবার লং এর জায়গায় ক্যারও হয়, ক্যারেক্টার। ক্যারেক্টার মানে হচ্ছে এটা সিঙ্গেল কোটে অনলি একটা ক্যারেক্টারই নেবে, মানে এ অথবা বি অথবা সি, অথবা সিঙ্গেল কোটে আমি এখানে লিখলাম 7, ঠিক আছে? এটা কোনোদিন এরকম বেশি হবে না, বা অ্যালফাবেট লিখলে কোনোদিন এরকম হবে না। এটা শুধু এই হবে অথবা জে হবে অথবা কে হবে, এরকম টাইপের ডেটা হয়, ঠিক আছে?
এগুলো হচ্ছে অনেক রকমের ডেটা টাইপ। ডেটাটা কিরম টাইপের, ঠিক আছে? তা আমাকে ধরে নাও একটা ইন্টিজার ডেটা টাইপ বানাতে হবে, ঠিক আছে? তাই ইন্টিজার ডেটা টাইপ বানাতে হলে আমি কি করব? ইন্টিজার ডেটা টাইপ বানাতে হলে আমি এখানে লিখবো যে এ, তারপরে ইস টু, এ হচ্ছে কি, এ হচ্ছে একটা ভেরিয়েবল, ধরে নাও এক্স, এক্স ইস টু INT, ঠিক আছে, ইকুয়ালস টু, এবার লিখবো আমি 30। তার মানে এটার মানে কি, এটার মানে হচ্ছে আমি এক্স কে ডেডিকেটেডলি বলে দিলাম, এক্স কে আমি বলেই দিলাম যে তুমি ইন্টিজারই স্টোর করো। কিন্তু পাইথন খুব লুজলি টাইপড ল্যাঙ্গুয়েজ, পাইথনে যদি তুমি ইন্টিজারও দাও, সাপোজ ধরে নাও আমি এখানে এক্স ইকুয়ালস টু ইন্টিজার দিয়েছি, পরেক্ষণেই আমি যদি বলি যে ওই এক্সটাই আবার হয়ে যাবে 4.5, তাহলে কিন্তু কাজ করবে। আমি যদি এখানে প্রিন্ট করি এক্স কে, দেখবে এখানে কিন্তু 4.5ই আসবে। তাহলে বলবে তাহলে ইন্টিজার দেওয়াটার মানেটাই কি, ইন্টিজার তো হলো না, এটা তো 4.5ও নিয়ে নিল। হ্যাঁ, নেবে। ইভেন আমি যদি এখানে 30.5ও দিই, ইন্টিজার দিয়ে যদি 30.5 দিই, তাতে এখানে 30.5ই আসবে, এখানে ইন্টিজার কিন্তু নিচ্ছে না। তা এইটা কিন্তু তোমার বোঝার জন্যই করা হয়। এখানে ওরা বলেছে যে তুমি যখন ইউজ করছো এটাকে, এর মানে হচ্ছে তুমি নিজে বুঝে করছো যে আমি এক্স এর ভেতরে ইন্টিজারই দেবো, এর বাইরে আর কিছু দেবো না। কিন্তু যদি তুমি ভুল করেও 30.5 দিয়ে দাও বা পয়েন্টে দিয়ে দাও, তাহলে কিন্তু ওটা ও নিয়ে নেবে, ওটা কিন্তু ও কোনো এরার দেখাবে না। তাই এই হচ্ছে তোমার ইন্টিজার ভেরিয়েবল বানানো, বা ওই যে কোনো ভেরিয়েবল যদি বানাতে হয়, এরকম করে ইস টু দিয়ে পাশে এরকম ফ্লোট, এরকম ফ্লোট লিখতে পারো, বুল লিখতে পারো। দেখো বুলে ট্রু ফলস নাই, আমি 30.5 দিয়েছি, তাতেও কাজ করছে, কোনো এরার দেখাচ্ছে না। আবার তুমি এখানে STR দিতে পারো, STR মানে হচ্ছে স্ট্রিং, ঠিক আছে? এই স্ট্রিং এর শর্টকাটে আমরা STR লিখি এখানে, ঠিক আছে? তা এই হচ্ছে আমাদের এই ডেটা টাইপ। ডেটা টাইপের উপর এরপরে আর সেরকম কিছু নেই। এবার ভেরিয়েবলস এর সাথে ডেটা টাইপ আমরা মোস্টলি এখানে ইউজ করি না, আমরা এরকমই লিখি। এবার যে বুঝে করে সে বুঝে করতে পারে, সে এটা যদি ইউজ করতে চায় সে ইউজ করতে পারে, কোনো অসুবিধা নেই। এবার একটার ব্যাপারে বলতে হবে, সেটা হচ্ছে কমেন্ট করা। কমেন্ট করা মানে কি, সাপোজ আমি ধরে নাও এক্স ইকুয়ালস টু এখানে 20 লিখলাম, ওয়াই ইকুয়ালস টু এখানে আমি লিখলাম 10। আমি এখানে লিখলাম ADD, ঠিক আছে? শুধু যে আমরা XYZ ABCD এগুলোই নিতে পারি তা কিন্তু না। আমি এখানে ADD কথাটাও ইউজ করে ইকুয়ালস টু দিয়ে আমি এক্স প্লাস ওয়াই এরকমও লিখতে পারি। তার মানে আমার এখন ভেরিয়েবলের নাম হলো কি ADD, ঠিক আছে? তাই এক্স প্লাস ওয়াই লিখলাম আমি। এবার আমি SUB সাবস্ট্রাকশন লিখলাম, এক্স মাইনাস ওয়াই এরকম লিখলাম। আমি কিন্তু এরকম মাল্টিপল ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি আর কাজও করতে পারি সেটা নিয়ে। এবার এক্স প্লাস ওয়াই লিখলাম আর এক্স মাইনাস ওয়াই আমি সাবস্ট্রাকশনের ভেতর ব্যবহার করলাম। এবার ভাবো আমি এখানে অ্যাড এর উপরে একটা জিনিস লিখে দিতে চাই যে দিস ইজ স্টোরিং অ্যাডিশন অফ দ্য নাম্বার এক্স অ্যান্ড ওয়াই, এটা লিখলাম। এবার এইটা কিন্তু দেখছো এখানে রেড কালারের মার্ক আসছে, ইয়েলো মার্ক আসছে, তার মানে কি এটা ভুল আছে, এটা তো পাইথনে প্রোগ্রাম করছি আমি। পাইথন প্রোগ্রামে কখনো এরকম ইংলিশ ল্যাঙ্গুয়েজ এরকম লেখা যায়? লেখা যায় না। তাই এটাকে আমাকে কমেন্ট আউট করতে হবে। কমেন্ট আউট মানে কি, কমেন্ট আউট মানে হচ্ছে এই পার্টটা তোমার প্রোগ্রামে থাকবে কিন্তু এটা রান হবে না। তুমি যখন প্রোগ্রামকে রান করবে তখন এটা রান হবে না, আর এরারও তোমার আসবে না। কমেন্ট আউটকে এটাই বলে। এবার ঠিক এই দিস কথাটার আগে আমি যদি একটা হ্যাশ দিয়ে দিই, তার মানে দেখো এটা গ্রিন কালারের হয়ে গেল। এর মানে কি, এর মানে হচ্ছে তোমার এই লাইনটা কমেন্ট আউট হয়ে গেল, মানে এই লাইনটা আর তোমার পার্ট, কোডের পার্ট নয়। কিন্তু তোমার বুঝতে সুবিধা হবে যে এটায় আমি কোনো ডেসক্রিপশন দিয়েছি সেটা আমার চলে আসছে। সেম জিনিস হ্যাশ লিখে আমি এখানে লিখতে পারি দিস ইজ স্টোরিং দ্য সাবস্ট্রাকশন, সাবস্ট্রাকশন বানান ভুল, দাঁড়াও, সাবস্ট্রাকশন, হ্যাঁ, সাবস্ট্রাকশন অফ দ্য নাম্বার এক্স অ্যান্ড ওয়াই, তাহলে সাবস্ট্রাকশন এগুলো লিখতে পারি, ঠিক আছে? এটার শর্টকাট আছে একটা বেশ ভালো জিনিস, তোমাকে হ্যাশ দিতে হবে না। সাপোজ আমি এখানে প্রিন্ট করছি অ্যাড, আমি আপাতত প্রিন্ট করতে চাইছি না সাবস্ট্রাকশনটা, তাহলে সাবস্ট্রাকশনটাকে আমি কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করতে গেলে হ্যাঁ অবভিয়াসলি তুমি সাবস্ট্রাকশনের আগেও তুমি হ্যাশ দিলে এটা কমেন্ট আউট হয়ে যাবে, দেখো রান করছে না। কিন্তু হ্যাশ যদি নাও দিতে চাও, ভাবো অনেক বড় কোড আছে, সেক্ষেত্রে তুমি এটাকে কমেন্ট আউট কি করে করবে? তুমি যে লাইনটাকে কমেন্ট করবে বা যতটা লাইনকে কমেন্ট করবে সেটাকে সিলেক্ট করবে। সাপোজ আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম এরকম, এই যে লাস্টে একদম গেছি, দেখো কার্সারটা এখানে ব্লিঙ্ক করছে। কিবোর্ডে কন্ট্রোল কোয়েশ্চেন মার্ক বলে যে অপশনটা আছে সেটা দাবাবে, দেখো
এখানে অটোমেটিক কমেন্ট হয়ে গেল। আবার আনকমেন্ট করতে গেলে কি করতে হবে? তোমাকে এখানে গিয়ে এরকম করে হ্যাশ সরাতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তা সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এখানে এটাকে সিলেক্ট করে আবার কন্ট্রোল টিপি কোশ্চেন মার্ক দাবি দেবো। তাতে কি হবে? এটা দেখো, এখানে আবার কমেন্ট আউট হয়ে গেল। তাহলে কন্ট্রোল কোশ্চেন মার্ক দিয়ে কমেন্ট আউট সরে, আর আবার হয়ও, ঠিক আছে? সাপোজ আমি করতে চাইছি যে এই টোটালটাকেই কমেন্ট আউট করে দেবো, তাহলে আমি কি করবো? টোটালটা এরকম সিলেক্ট করলাম মাউস দিয়ে, কন্ট্রোল কোশ্চেন মার্ক দাবালাম, দেখো পুরোটাই কমেন্ট হয়ে গেল। হ্যাঁ, ডাবল কমেন্ট করলে এই যে দেখো এখানে ডাবল কমেন্ট করেছে, কোনো অসুবিধা কিন্তু হয় না, ঠিক আছে? আবার এটাকে ধরে আমি আনকমেন্ট করলে দেখো দুটো কমেন্টেড ছিল, দুটো কমেন্টেড আছে, আরগুলো আনকমেন্ট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কমেন্টের ব্যাপারটা। এবার কমেন্টটা এখানে আরো অনেক রকমের হয়, আমি দেখাচ্ছি। সাপোজ এটা আনসারটা দেখি, এটা আসবে আনসার, এই যে 30 এসছে, আর ওই মাইনাস সাবট্রাকশনটা যদি আমি কমা দিয়ে এসইউবিও প্রিন্ট করি, তাহলে দুটোই পাশাপাশি আসবে, কমা দিয়ে 30 আর 10 মাইনাস করলে, ঠিক আছে? তা এটা একটা হলো। কিন্তু ভাবো আমাকে কিছু একটা, আমি একটা প্রোগ্রাম করছি, সেই প্রোগ্রামটার আমাকে অ্যালগোরিদম লিখতে হবে। অ্যালগোরিদম মানে হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ ওয়ে, যে আমি কি কি করব। ভাবো আমি একটা তোমার পার্সেন্টেজ বার করছি, যে আমার এক্স আছে 20, হুম, আর ওয়াই আছে আমার ধরে নাও 250। এটা ঠিক 200 না, এটাকে ধরে নাও 210। তা আমি বার করতে চাই যে এক্স, এক্স হচ্ছে নাম্বারটা, এটা ধরে নাও এই 210 পেয়েছে 250। তাহলে 250 তে 210 পেলে তাহলে ওর পার্সেন্টেজ কত হয়? আমরা জানি যে এক্স বাই ওয়াই ইন্টু 100, তাই তো? তার মানে 210 ডিভাইডেড বাই 250 ইন্টু 100, মানে আমি এখানে পার্সেন্টেজ বার করতে গেলে পি ইকুয়ালস টু, আমি করলাম এক্স ডিভাইডেড বাই ওয়াই, ঠিক আছে? ডিভাইড করার জন্য এটা হচ্ছে ব্যাপার, আমি বলে দেবো এগুলো অপারেটর আছে। একটা ব্র্যাকেট দিলাম বাইরে, চারিদিকে একটা ব্র্যাকেট দিলাম, এখানে ওই বডমাস রুল আছে না, বডমাস রুল কিন্তু এখানে খুব কাজ করে। তাহলে কি করবে? এক্স আর ওয়াই আগে ডিভাইড করবে ব্র্যাকেটের মধ্যে, তারপরে মাল্টিপ্লাই করবে 100 দিয়ে। এবার যদি আমি প্রিন্ট করি ওকে পিটাকে, তাহলে দেখি কি আছে এখানে, এসছে যে 84%, 84.0% ও পেয়েছে। তাহলে এভাবে আমরা পার্সেন্টেজ বার করতে পারি। এবার এই প্রোগ্রামটা ধরে নাও আমি করার আগেই আমি একটা বেশ আহ, বড় একটা জিনিস লিখতে চাই, যে প্রত্যেক ইভেন 3 লাইনের লিখতে চাই, যে আমি লিখতে চাই যে দিস ইজ আ প্রোগ্রাম ফর পার্সেন্টেজ ক্যালকুলেশন, আর নিচে দিতে চাই ওয়্যার টোটাল ইজ 250, অ্যান্ড নিচের লাইনে অ্যান্ড হি গট 210, আর নিচের লাইনে লিখতে চাই ফাইন্ড দ্য পার্সেন্টেজ, এটা লিখতে চাই। এবার হ্যাঁ, অবভিয়াসলি তুমি এটা লিখে তুমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল কোশ্চেন মার্ক দেওয়া হবে, কমেন্ট আউট হয়ে যাবে। কিন্তু এখানে আরেকটা জিনিসও হয়। সাপোজ আমি দিস ইজ এর আগে 1 2 3 তিনটে কি দিয়ে দিলাম, সিঙ্গেল কোটেশন দিয়ে দিলাম, দেখিয়ে দিচ্ছি, এই যে এই জায়গাটায় সিঙ্গেল কোটেশন দিয়ে দিলাম দিস ইজ এর আগে। আবার পার্সেন্টেজ যেখানে শেষ হচ্ছে সেখানেও আমি 1 2 3 তিনটে কোটেশন দিয়ে দিলাম। এবার বলবে যে এই তিনটে কোটেশন কি? তিনটে কোটেশনে আমরা এটাকে বলি মাল্টি লাইন কমেন্ট বা মাল্টি লাইন স্ট্রিং, ঠিক আছে? তা আমি যদি এই তিনটে কোটেশনের মধ্যে, সিঙ্গেল কোটেশনের মধ্যে যাবতীয় যা লেখা লিখে দিই, তাহলে কিন্তু এই পার্ট অফ দি কোডটাও রান হবে না। দেখো এখানে আমার কোনো এরারও দেখাচ্ছে না, আর আমার 84.0 ইজিলি আনসার আসছে, ঠিক আছে? তুমি ওইটা করেও করতে পারো, অথবা এই তিনটে কোটেশন দিয়েও করতে পারো, এটাকে বলা হয় মাল্টি লাইন কমেন্ট। মাল্টি লাইন মানে অনেকগুলো যখন লাইন লেখা থাকে তখন এইগুলোকে কমেন্ট আউট করতে গেলে আমরা এরকম করে করি, ঠিক আছে? পার্সেন্টেজটা বুঝতে পারলে, পার্সেন্টেজের ব্যাপারটা হচ্ছে যে যা নাম্বার পেয়েছে টোটাল ডিভাইডেড বাই টোটাল মার্কস, আর ওটার যেটা বেরোচ্ছে আনসার সেটা ইন্টু 100%, মানে 100 করলে পার্সেন্টেজটা আমার আসবে। এবার এই যে মাল্টি লাইন কমেন্টের ব্যাপারটা করলাম, মাল্টি লাইন কমেন্টটাকে আমরা আরেক ভাষায় বলছি মাল্টি লাইন স্ট্রিং। তাহলে মাল্টি লাইন স্ট্রিং কেন? কারণ আমরা এস ইকুয়ালস টু, এটার ভেতরেও আমরা যদি এস ইকুয়ালস টু মাল্টি লাইন স্ট্রিং এ এটা দিয়ে দিই, আমি যদি প্রিন্ট করি যে এস কে, যে এসটা কি আসছে, ঠিক আছে? তাহলে তুমি দেখবে এখানে প্রিন্ট করলে তুমি যেরকম লিখবে তোমার সেরকমই আউটপুট আসবে। যেরকম তুমি দেখো দিস ইজ আ প্রোগ্রাম ফর পার্সেন্টেজ ক্যালকুলেশন উপরের লাইনে, ওয়ার টোটাল ইজ এত নিচের লাইনে, হি গট 210 এই যে নিচের লাইনে,
তার নিচের লাইনে ফাইন্ড দ্য পার্সেন্টেজ। ঠিক আছে, তা সেরকমই কিন্তু তোমার এই টেক্সটটাও তৈরি হয়ে যাবে। এটাকে ওই জন্য বলা হয় মাল্টি লাইন স্ট্রিং। আমরা এরকম করে যদি কোনো ডেসক্রিপটিভ আনসার বা ডেসক্রিপটিভ যদি আমরা কোনো আউটপুট বার করতে চাই, তাহলে আমরা এরকম মাল্টি লাইন স্ট্রিং নিয়েও কিন্তু কাজ করতে পারি। ঠিক আছে, এবার আমাদের কথা বলতে হবে যে ফাইল কম্পাইলেশনের ব্যাপারে। সাপোজ ধরে নাও আমরা এখানে প্রিন্ট করছি কিছু একটা, প্রিন্ট করে আমার ইজিলি এইটা আনসারে চলে আসছে, আগের বারই দেখেছি। ঠিক আছে, তাই এইটা আসছে যে এটা একটু ইন্টারভিউ রিলেটেড ব্যাপার, কেন ইন্টারভিউতে এগুলো একটু জিজ্ঞেস টিজ্ঞেস করে। সেটা হচ্ছে আর জানাটাও উচিত। সেটা হচ্ছে আমরা যখন পাইথন ফাইল গুলো লিখি, পাইথন ফাইলটা কিরম ভাবে আনসারে আমাদের এই ব্যাকগ্রাউন্ডে কিভাবে আসে, এটা মানে আনসারটা কিভাবে আসে, ক্যালকুলেশন ইজিলি করে দিচ্ছে ও এত সহজে। তাহলে এই আনসারটা আসার জন্য এটার একটা বেশ ভালো একটা রিজন আছে। রিজনটা হচ্ছে তুমি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখেছো, তাই তো? ধরে নাও আমি তোমাকে পেনটেই দেখাই। উম বড় করে নিই, ক্যানভাস বড় না করলে হবে না। হ্যাঁ, এবার ধরে নাও আমি অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি, যেমন সি প্লাস প্লাস, সি, তারপরে পাইথন, জানি এগুলো আমি, তাই তো? জানি মানে আমি বলছি যে এগুলো আছে। যেমন আমরা বলি, সবাই বলে যে সি প্লাস প্লাস করা খুব ভালো, কারণ এইখানে কি হয়, কোড খুব তাড়াতাড়ি রান হয়, খুব ফাস্ট হয়, ফাস্টার রান হয়। কেন? এর কারণ আছে, বিকজ সি প্লাস প্লাস কোড ডাইরেক্ট একদম তোমার অ্যাসেম্বলি কোড বা মেশিন কোডে কনভার্ট হয়, কিন্তু সেই ক্ষেত্রে তোমার এই পাইথনটা কিন্তু ডাইরেক্ট মেশিন কোডে কনভার্ট হয় না। এই পাইথনটাকেই তোমাকে যদি মেশিন কোডে কনভার্ট করতে হয়, তার ব্যাপার স্যাপার একটু আলাদা আছে। কি কি ব্যাপার স্যাপার? ধরে নাও আমি এখানে একটা বাক্স বানালাম। এই বাক্সের মধ্যে প্রথম যেটা আমি লিখবো সেটা হচ্ছে আমাদের পাইথন ফাইল, মানে আমি যেটা পাইথন ফাইলে যা লিখছি, যেমন প্রিন্ট স্টেটমেন্ট এগুলো আমরা লিখি, এগুলো এগুলোকে কিন্তু বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, কি বলা হয়? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কেন? বিকজ আমরাই এগুলো বুঝতে পারি। তোমরা যদি জানো তাহলে জেনে থাকবে যে কম্পিউটার কিন্তু 0 and 1 ছাড়া কিন্তু কিছু বোঝে না। তাই এটা আমি যেটা লিখছি পাইথনে, যেটা আমরা লিখেছি এখানে আগে, সেটা কিন্তু তোমার এটা সব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে পাইথন প্রোগ্রামিং কি করে, কম্পাইলারের সাহায্যে এটাকে কনভার্ট করে। তা এই পাইথন ফাইলটাই কি হয় এখানে, এটাই একটা বাইট কোডে কনভার্ট হয়। এই বাইট কোডে কে কনভার্ট করে? পাইথনই কনভার্ট করে। ঠিক আছে, এই বাইট কোডকেই বলা হয় অ্যাসেম্বলি লেভেল কোড, এটাকে বলা হয় বাইট কোড। এই বাইট কোডটা আমরা পড়তে পারবো না, ঠিক আছে, বিকজ এটা মেশিন কোডের খুব কাছাকাছি থাকে, এটা খুব কঠিনও এটা পড়া। এবার এই বাইট কোডটার যে ফাইলটা থাকে, আমরা কি জানি যে এখানে আমরা ডট পি ওয়াই ইউজ করেছি। বাইট কোড ফাইলের ফাইল এক্সটেনশন থাকে ডট পি ওয়াই সি। এটা কিন্তু জিজ্ঞেস করে, খুব খুব ইম্পর্টেন্ট, মাঝে সাঝেই জিজ্ঞেস করে ওরা ইন্টারভিউতে, যে ডট পিওয়াইসি ফাইলে থাকে, মানে সাপোজ তোমার ফাইলের নাম আছে মেন, তাহলে আনসার আসবে মেন, মানে যেটা ফাইলটা বাইট কোডটা তৈরি হবে সেই ফাইলটার নাম হবে মেন ডট পিওয়াইসি। এবার পিওয়াইসি কেন? বিকজ এই পিওয়াইসির ফুল ফর্ম হচ্ছে, আমাকে জানতে হবে এই পিওয়াইসির ফুল ফর্ম হচ্ছে পাইথন কম্পাইলড ফাইল। পাইথন কম্পাইলড ফাইল। ঠিক আছে, এই পাইথন কম্পাইল ফাইল, কম্পাইল মানে কি? কম্পাইল মানে হচ্ছে যখন আমরা এই যে এখান থেকে, এইটার থেকে যখন এই দিকে আমরা যাচ্ছিলাম, ঠিক আছে, ওয়েট, দাঁড়াও, এইটা এইখান থেকে যখন আমরা এই দিকে যাচ্ছিলাম, তখন এই যে এটার থেকে পাইথন ফাইল থেকে হাই লেভেল থেকে যখন আমরা বাইট কোডে কনভার্ট করি, তখন এইটা যে কনভার্ট করে সেইটার নাম হচ্ছে কম্পাইলার। তা কম্পাইলার কি করে? কম্পাইলার তোমার একটা আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে, ও দাঁড়াও এক মিনিট, একটা কম্পাইলার, একটা কম্পাইলারই কোপাইলার হয়ে গেছে। হ্যাঁ, কম্পাইলারই কিন্তু এই পাইথন ফাইলটাকে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে বাইট কোডে কনভার্ট করে, হয়ে গেল। তারপরে এই বাইট কোডটাই কি মেশিন কোড? না, বাইট কোডটা মেশিন কোড না, বাইট কোডটা দেন আবার কনভার্ট হয় কিসে? মেশিন কোডে। তাই মেশিন কোডকেই বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে একদম
লো লেভেল ল্যাঙ্গুয়েজ, কিন্তু লো লেভেল ল্যাঙ্গুয়েজটা আমাদের বোঝার জন্য খুব মুশকিল, কারণ তোমাকে যদি একটা 0 1 দিয়ে ফাইল দিয়ে আমি বলি যে এটা পাইথনে কি লেখা আছে বলো, সেটা খুবই মুশকিল তোমার পক্ষে। কিন্তু মেশিনের জন্য এটা খুবই সোজা। তো এটাকে বলা হয় মেশিন লেভেল কোড। মেশিন লেভেল কোডের কোনো ফাইল হয় না, এটা আলাদা করে ও নিজের থেকে বুঝে নেয়, ও করে নেয় কাজ। তাই মেশিন লেভেল মানে কোডটাকেই বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা মেশিনই বুঝতে পারে একমাত্র। আর এটা কি রকম ফরম্যাট, 0 1, এটাই ফরম্যাট, আর তাছাড়া কোনো অপশন নেই এটা, ঠিক আছে? তাহলে এবার এই পাইথনের যে বাইট কোড, এই বাইট কোড থেকে মেশিন কোডে কে কনভার্ট করে? বাইট কোড থেকে মেশিন কোডে, ধরো বাইট কোথায় গেল, হ্যাঁ, বাইট কোড থেকে যখন মেশিন কোডে কনভার্ট হয়, এটা করে করে একজন, যার নাম, মানে একজন মানে পাইথনই করে, কিন্তু পাইথনের কে করে? পাইথন ভার্চুয়াল মেশিন, পিভিএম বলা হয়। পিভিএম এর কাজ হচ্ছে যে একটা পাইথন, দাঁড়াও, ভার্চুয়াল আর মেশিন, এই পাইথন ভার্চুয়াল মেশিন কি করে? একটা পাইথনের পিওয়াইসি ফাইলকে ও মেশিন কোডে কনভার্ট করে। এটাকে বলা হয় পিভিএম, পিভিএম এর দ্বারা মানে কনভার্ট হয়। হয়ে গেল। এবার মেশিনে কি হয়, মেশিনে যা যা প্রসেস হচ্ছে, যা যা প্রসেস হয়ে গেল আমার কাছে, মেশিনের আউটপুটটা আসলো। আর ধরে নাও আউটপুট আসলো আমার একটা কিছু, যে ধরে নাও প্রসেস হলো, প্রসেস হয়ে আমার আনসার আসলো 0 0 1 1 0 1 1 0 0, এরকম কিছু একটা আসলো। এবার এই যে প্রসেসটা হলো, এটা তো আমাকে যদি ডিরেক্ট এরকম দিয়ে দেয়, আমি কি বুঝতে পারবো আনসারটা কি? না। তাহলে কি করা হয়? তাহলে এই প্রসেসটা যা যা ফলো হলো, এইগুলোই আবার এরকম পর পর ফলো হতে থাকে। এই যে আবার ওটা মেশিন কোডে কনভার্ট হয়, মেশিন কোডে তো আছেই, ওটা মেশিন কোডে আর কি কনভার্ট হবে। তারপরে ওটা আবার এরকম এটার থেকে বাইট কোডে কনভার্ট হয়। তারপরে আবার এটা এখানে আমাদের পাইথন ফাইলে মানে কনভার্ট হয় না, এই বাইট কোডটাকে আমাদের হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজে আমরা বুঝতে পারি, মানে হিউম্যান রিডেবল, রিডেবল, দাঁড়াও, রিডেবল, কি বলে, রিডেবল আউটপুট। আমরা পাইথন হিউম্যান রিডেবল আউটপুটে আমরা এটা দেখতে পারি। এবার এইটাই হচ্ছে পাইথনের যে ভেতরের প্রসেসটা হয়, আমরা যখন রান করি তখন এই প্রসেসটাই হয়, যে একটা পাইথন ফাইল থেকে কম্পাইলারের সাহায্যে বাইট কোডে কনভার্ট হয়, সেটা পিভিএম এর দ্বারা মেশিন কোডে হয়, মেশিন প্রসেস করে, করে যেটা আনসার আসে সেটা আবার আমাকে রিটার্ন করায়, মেশিন কোড দিয়েই আবার রিটার্ন করায় বাইট কোডে, বাইট কোড আবার দেন রিটার্ন করে হিউম্যান রিডেবল কোডে। কম্পাইলারই করে, এটাও কম্পাইলারই হিউম্যান রিডেবল কোডে আমাকে কনভার্ট করে দেয়, ঠিক আছে? তাহলে এই হলো পাইথনের একদম বেস। আর পাইথন এরম করেই কম্পাইল হয়। আর আজকের এই ভিডিও এই পর্যন্তই, কারণ এই ভিডিওয়ে আমরা দেখলাম যে পাইথনে কিভাবে প্রিন্ট করে, কিভাবে ভেরিয়েবল কি বৃত্তান্ত, ডেটা টাইপ দেখলাম যে ক রকমের ডেটা টাইপ হয় কি সব। এর পরের ভিডিওতে থাকবে অপারেটরস আর তাদের কাজ, যে অপারেটরস গুলো কি কি কাজ করে, আর ইনপুট, ঠিক আছে? এর পরের ভিডিওয় থাকবে ইনপুটস আর অপারেটরস।